প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে। রাষ্ট্রপতি সুরক্ষিত, প্রধান উপদেষ্টা কি অরক্ষিত? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি শিরোনামটা এভাবে এজন্যই বললাম যে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে, রাষ্ট্রপতিকে হেনস্থা করা, বঙ্গভবন অ্যাটাক করা ইত্যাদি নানান খবর চাউর হয়েছে। এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল ক্যান্টনমেন্টে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি আবারও বলি যে সুরক্ষিত এবং অরক্ষিত কথাটি কেন বললাম। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি গত 11 মাসে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ বেড়েছে, বাংলাদেশের কোনো অন্তর্বর্তী সরকারের উপর এই পরিমাণ ক্ষোভ কখনো বাংলাদেশ দেখেনি। আজকে যেটি দেখছে, ডক্টর ইউনূস জনরোষের মুখে ক্ষোভ শুধু বাড়ছেই। এই জন্যই বললাম, রাষ্ট্র তাকে নিরাপত্তা দিচ্ছে, সেনাবাহিনী নিরাপত্তা দেবে, সেনাবাহিনী সহযোগিতা করবে, যাই হোক না কেন, কিন্তু জনগণ কর্তৃক তিনি সত্যিকার অর্থে অরক্ষিত। এই জন্য শিরোনামটি এইভাবে বললাম। আর যেটি কথা যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি অংশগ্রহণ করেছেন, এটি নিঃসন্দেহে আসার কথা। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, মর্যাদার প্রতিষ্ঠান বঙ্গভবন এবং রাষ্ট্রপতি তো শুধুমাত্র একটি ব্যক্তি নন, এটি প্রতিষ্ঠান হয়ে ওঠেন। সেই জায়গায় রাষ্ট্রপতির অবমাননা মানে বাংলাদেশের অবমাননা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই ধরনের চর্চাগুলোই হচ্ছে, রাষ্ট্রপতিকে অবমাননা। বিগত 11 মাসে রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। রাষ্ট্রপতি নিয়মিত কিছু রাষ্ট্রীয় দিবস ছাড়া গত 11 মাসে আসলে বেরই হতে পারেননি। বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই দিবসগুলোর ফর্মালিটিস পূরণ করবার জন্যই শুধুমাত্র রাষ্ট্রপতি গত 1 বছরে বের হয়েছিলেন। এমনকি 2 ঈদের নামাজও রাষ্ট্রপতিকে তার বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি। সেই জায়গায় রাষ্ট্রপতি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এটি নিঃসন্দেহে ইতিবাচক। এবং রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদেরকে নিরাপত্তা দেয়, সেটিরই প্রতিষ্ঠা বার্ষিকী ছিল গতকালকে। সেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা বড় কথা। এবং রাষ্ট্রপতির প্রতি সামরিক বাহিনীর যে আস্থা, রাষ্ট্রপতির প্রতি যে আনুগত্য, সামরিক বাহিনীর প্রত্যেকটি অফিসার, নবীন অফিসার যখন ভাটিয়ারিতে ট্রেনিং নেন, তার ট্রেনিং সমাপনীতে রাষ্ট্রপতির প্রতি আনুগত্য, সংবিধানের প্রতি আনুগত্য, রাষ্ট্রপতিকে সুরক্ষা, সংবিধানকে সুরক্ষা দেবার শপথ নেন। এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী সেই জায়গায় স্থির আছে। এটি আরেকবার আজকে যে জুলাই মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা, যে আগস্ট মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা, সেই জুলাই মাসের 7 জুলাই মহামান্য রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এটি নিঃসন্দেহে রাষ্ট্রপতির প্রতি যে দৃঢ় আনুগত্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, সেনাবাহিনীর, সেটিরই বহিঃপ্রকাশ। দেখুন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনই কোনো না কোনো পর্বে যুক্ত থাকেন। বিগত অনুষ্ঠানগুলোতে আমরা যুক্ত থাকতে দেখেছি। প্রধানমন্ত্রী গত বছর ঠিক এই দিনই 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়েছিলেন, দরবারে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তো সেই হিসেবে সরকার প্রধান হিসেবে
ডক্টর ইউনূসের অংশ নেবার কথা। ডক্টর ইউনূস কেন বললেন না? কিন্তু আছে। এবার রাষ্ট্রপ্রধানকে দিয়ে দরবার, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে দরবার হয়েছে। তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি সুরক্ষিত, প্রধান উপদেষ্টা অরক্ষিত জনগণ কর্তৃক। আমি খানিক আগে যেটি বললাম যে এতটাই অরক্ষিত যে গত 1 বছর সময়কালে রাষ্ট্রপতির প্রতি সরকারের বিভিন্ন শাখা থেকে কি পরিমাণ অসহযোগিতা, রাষ্ট্রপতিকে এক প্রকার একঘরে করে রাখা, এক প্রকার গৃহবন্দী করে রাখা, রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ দেওয়ার ব্যাপারে অলিখিত বা লিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের সব মিডিয়ায়। সরকারি কোনো গণমাধ্যমে রাষ্ট্রপতি নেই, রাষ্ট্রপতির প্রেস উইং নেই। এই যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে অংশ নিয়েছেন, এটিও আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর আইএসপিআর, সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশের মাধ্যমে প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশের কোন সরকারি গণমাধ্যম, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশনে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশ নেবার কিন্তু কোনো খবর নেই। বাংলাদেশের কোনো গণমাধ্যমে, মূলধারা গণমাধ্যমেও নেই। শুধুমাত্র আমি অনেকগুলো গণমাধ্যম আজকে সকাল থেকে দেখেছি, শুধুমাত্র যে মিডিয়ার প্রতি এই মুহূর্তে সমন্বয়কদের ক্ষোভ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, বসুন্ধরার কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে সেই নিউজটা দেখেছি, আর 2-1টি পত্রিকা এই নিউজটা এসছে। বাংলাদেশ সংবাদ সংস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য একটা আলাদা কর্নারই থাকে। বাংলাদেশ সংবাদ সংস্থার সেই পোর্টালে রাষ্ট্রপতির কোনো কর্নারই নেই, উধাও করে দেওয়া হয়েছে। কিন্তু যত একঘরে রাখুন, যত গৃহবন্দী রাখুন, এখনো পর্যন্ত ক্যান্টনমেন্টের ভূমিকাটা মনে হচ্ছে উজ্জ্বল। রাষ্ট্রপতির সুরক্ষায় তারা দৃঢ়। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছে যে সোমবার যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণ জয়ন্তীর তথা 50তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। 1975 সালের 5 জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার। মহামান্য রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টে অফিসার ও জেসিওদের সাথে কুশলাদি বিনিময় করেন। এরপর তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর ও কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 5 জন শহীদ সহ সকল প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও তিনি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। অর্থাৎ তিনি যথাযথ নিয়মে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠানটিতে গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেছিলেন। এবার পিজিআর এর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণের এতটুকু ছিটে ফোটাও খুঁজে পাওয়া যায়নি। এটি কেন? ক্যান্টনমেন্টের কি প্রধান উপদেষ্টার প্রতি আনুগত্যের কোনো শপথ নেই? প্রধান উপদেষ্টা সাংবিধানিক কোনো পদও নয়। সেই জায়গায় বাংলাদেশ থাকতে হলে রাষ্ট্রপতি থাকতে হবে, বাংলাদেশকে ভেনিশ করে দিতে হলে রাষ্ট্রপতিকে ভেনিশ করে দিতে হবে। আজকে হায়নারা যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনার সেই আশায় গড়িয়ে বালি যে এটি আমরা আশাবাদী হতেই পারি, আমরা আশা করতেই পারি, আশা করব, স্বপ্ন দেখব শেষ পর্যন্ত। আমি শেষ বিচারে এটি বলতে চাই যে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন 7 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক
এক মাসেরও কম সময় পরে 5 অগাস্ট তার পতন হয়েছিল। এবার কি রিভার্স ঘটনা ঘটবে? এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করেননি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে, তাকে নিশ্চয়ই আমন্ত্রণ জানানো হয়নি ক্যান্টনমেন্ট থেকে, যার দরুন তিনি অংশগ্রহণ করেননি। এবার কি হচ্ছে? এবার কি এক মাসের মধ্যে প্রধান উপদেষ্টার পতন ঘটবে? যাই হোক, যেটি হোক না কেন, জনগণ দ্বারা ইতিমধ্যেই ডক্টর ইউনূস অরক্ষিত হয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুরক্ষিত। জনগণেরও তার প্রতি যথেষ্ট আস্থা আছে, বিশ্বাস আছে, সুরক্ষা আছে। সামরিক বাহিনী তার প্রতি আস্থা আছে, সুরক্ষা আছে, আনুগত্য আছে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জনগণের অনাস্থা থাকলেও সেনাবাহিনী এখন পর্যন্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত এতটা অযোগ্য, এতটা অদক্ষ, এতটা ব্যর্থ সরকারকে কতক্ষণ নিরাপত্তা দেবেন, সুরক্ষা দেবেন, সেটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এখন দেখা যাক যে কি হয় সামনের দিনে। রাষ্ট্রপতি নিয়ে যে কালো মেঘ জমেছিল, সে মেঘটি অন্তত পক্ষে কেটে গেছে। সংবিধান নিয়ে যে কালো মেঘ জমেছিল, সেটি অন্তত পক্ষে কেটে গেছে। যতই ঐকমত্য কমিশনের বৈঠক করে সংবিধান সংশোধনের আলাপ আলোচনা করুন না কেন, শেষ পর্যন্ত এটি পারবেন না। এবং ডক্টর ইউনূসের সত্যিকার অর্থে নির্বাচন দিয়ে হোক আর যে কোনো ভাবে হোক প্রস্থান করতে হবে, এটি নিশ্চিত। আমরা শেষ পর্যন্ত বলতে চাই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সুরক্ষিত এবং ডক্টর ইউনূস অরক্ষিত। প্রথমত জনতার কাছ থেকে অরক্ষিত হয়ে আছেন, জনরোষ বাড়ছে এবং শেষ পর্যন্ত জনরোষ যদি বাড়ে, জনতা যদি চায়, সেনাবাহিনীও সেটি চাইবে। আমরা সেই দিনটি দেখবার অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি মালয়েশিয়াতে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ার যিনি পুলিশ প্রধান, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন, তা বাংলাদেশের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত। তিনি যেটি বলেছেন সেটি হলো, এই সকল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি, তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত এবং সেটা যেন তেন জঙ্গি নয়। সেই জঙ্গি তৎপরতার মধ্যে তারা বলার চেষ্টা করেছেন যে নিষিদ্ধ আন্তর্জাতিক সংগঠন আইএস, তো সেই আইএস এর কর্মকাণ্ডের সঙ্গে এরা জড়িত। তো এই ঘটনার যেটা মালয়েশিয়ান পুলিশ বলার চেষ্টা করেছেন যে তাদের কাছে যে তথ্যপত্র, তারা হলো যে মালয়েশিয়াতে তারা টাকা সংগ্রহ করে, তাদের তৎপরতা তারা চালায় এবং সেই টাকা তারা বাংলাদেশে প্রেরণ করে এবং এদের আন্তর্জাতিক একটা নেটওয়ার্ক রয়েছে। মালয়েশিয়ান সরকারের যে এই ঘটনার সঙ্গে নিঃসন্দেহে পেন্টাগন জড়িত। স্কটল্যান্ড ইয়ার্ড মানে বিশ্বের যে পুলিশের যে যাকে বলা হয় ইন্টারপোল, তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের যে পুলিশের হেডকোয়ার্টার, তারা জড়িত এবং জঙ্গিবাদকে ম্যাটেরিয়ালাইজ করে পৃথিবীর যে সকল দেশ এবং রাষ্ট্রকে টার্গেট করে যে সকল দুর্ঘটনা অতীতে ঘটানো হয়েছে, তারই একটা প্রাথমিক যাকে বলা হয় মহড়া এই মালয়েশিয়াতে শুরু হয়ে গেল, যাকে না আমাদের এই দেশটির জন্য আগামীতে ভয়াবহ বিপদ ডেকে নিয়ে আসবে এবং যে বিপদগুলো ডেকে নিয়ে আসতে পারে সেগুলো নিয়ে খুবই খোলামেলাভাবে আমি আলোচনা করব। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন তারা সবাই জানেন যে সেখানে আওয়ামী লীগের যত লোক থাকে তার সাথে বিএনপির লোক বেশি, আর বিএনপির যত লোক থাকে তার সাথে জামাতের লোক সেখানে বেশি। তো জামাত মূলত, আমি ব্যক্তিগতভাবে জামাতকে যতটা জানি, এরা জঙ্গিবাদের সাথে জড়িত নয়। তারা প্রথাগত রাজনীতি করতে চায়, রাষ্ট্র ক্ষমতা তারা পেতে চায়, যেতে চায় এবং প্রচলিত রাজনীতির সঙ্গে ইসলামের একটা সম্মিলন ঘটিয়ে তারা একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। এজন্য তারা যে টাকা কালেকশন করে, ফান্ড কালেকশন করে, সেই ফান্ডের একটা বিরাট অংশ মালয়েশিয়া থেকে আসে, ফান্ডের একটা বিরাট অংশ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে আসে, এমনকি ইউরোপ আমেরিকা থেকে আসে। লন্ডনে তাদের একটা বিরাট
এস্টাবলিশমেন্ট রয়েছে, আজকে নয়, সেই 80-র দশক থেকে, 81-82 সন থেকে ইস্ট লন্ডন কেন্দ্রিক কিংবা ইস্ট লন্ডন মসজিদ কেন্দ্রিক তাদের অনেকগুলো সংগঠন রয়েছে। তো সেই সংগঠনের ভিত্তিতে ইউরোপ এবং আমেরিকাতে বা আমেরিকার যে নিউ ইয়র্ক সিটিতে জ্যামাইকা, এই সকল এলাকাতে, মিশিগানে, ফ্লোরিডাতে জামাতের বিশাল বড় সংগঠন রয়েছে। এখন আমরা বাংলাদেশে বসে জামাতকে যেভাবেই দেখি না কেন, মূল্যায়ন করি না কেন, জামাত সম্পর্কে আমেরিকা, ইউরোপ এবং যাকে বলা হয় ভারতের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ হলো এটা একটা জঙ্গি সংগঠন। এবং এই জঙ্গি সংগঠনটা তারা বানাতে চায় এই কারণে যে কোনো কারণে যদি জামাত রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে পড়ে এবং একবার যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে এই যে 18 কোটি মানুষের যে বিরাট অংশ 90%, সেই 90% মুসলিমদের একটা বিরাট অংশের উপর তারা আধিপত্য বিস্তার করবে এবং এটা দীর্ঘ মেয়াদে এরকম একটা রাষ্ট্র হয়ে যাবে, যেই রাষ্ট্রটির সঙ্গে পাকিস্তান, যে রাষ্ট্রটির সঙ্গে আফগানিস্তান, সেই রাষ্ট্রটির সঙ্গে আবার সীমান্ত পাড়ি দিয়ে সেই আর্মেনিয়া, আজারবাইজান, তারপর শেষে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সকল রাষ্ট্রে এটা বিস্তার লাভ করবে, তারপরে সীমান্ত পাড়ি দিয়ে ইরানে চলে যাবে। আর আগে থেকেই জামাতের খুবই শক্তিশালী সংগঠন রয়েছে লেবাননে, সংগঠন রয়েছে মিশরে, সেখানে মুসলিম ব্রাদারহুড বলেন বা ইখওয়ানে মুসলিমিন বলেন, এই সংগঠনগুলো, আর তুরস্কের এবি পার্টি। তো এখন যেটা যাকে বলা হয় এরদোয়ানের যে পার্টি, তো তুরস্কর তো পুরো এলাকা, তুরস্ক সাইপ্রাস এই অঞ্চলে আলটিমেটলি তাদের অবস্থান রয়েছে। কাজেই জামাতের মতো একটা ক্ষুদ্র দলকে আপনি আমি বাংলাদেশে ডক্টর শফিককে নিয়ে ট্রল করতে পারি, কিন্তু আমেরিকার হোয়াইট হাউসে শুধু জামাতের সাথে ডক্টর শফিককে স্মরণ করে না, তারা চিন্তা করে যে এই যে একটা থিওলজি, ধর্মতত্ত্ব আছে, এর সঙ্গে এই যে বিরাট একটা ভৌগোলিক অবস্থান কথা বললাম, যাতে বাংলাদেশ, পাকিস্তান, তারপর শেষে আফগানিস্তান, এবং এই জায়গাগুলোতে যদি মুসলিম গণজাগরণ শুরু হয়ে যায়, তাহলে কাশ্মীরকে ঠেকিয়ে রাখা যাবে না, আসামকে ঠেকিয়ে রাখা যাবে না, উড়িষ্যাকে ঠেকিয়ে রাখা যাবে না, এবং পশ্চিমবঙ্গ ওটাও মুসলমানদের অধীনে চলে আসবে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে খুবই শক্তিশালী সংগঠন রয়েছে। এরবারে ইউপি মানে উত্তরপ্রদেশ, সেখানে মুসলমানদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আরও আশ্চর্য ব্যাপার হলো যে উত্তরপ্রদেশের বাইরে মধ্যপ্রদেশ, এবং এই যে আমরা এখন যেটাকে অন্ধ্রপ্রদেশ বলি, মুম্বাই, আপনারা জানেন যে মুম্বাই দীর্ঘদিন ধরে একেবারে শিবিরটির জমানা থেকে এরা সবসময় এখানে মুসলমানদের আধিপত্য ছিল, আন্ডারওয়ার্ল্ডও তাদের, এই যে দাউদ ইব্রাহিম, তারপরে ছোট শাকিল, তারপরে যাকে বলা হয় হাজি মাস্তান, এরা কি হিন্দু না মুসলমান বলেন তো? এই সব মানে ভারতের আন্ডারওয়ার্ল্ড তারাই নিয়ন্ত্রণ করে আসছে সেই ব্রিটিশ জমানা থেকে। এরপরে আপনি যে এলাহাবাদের কথা শুনেছেন, লখনৌর কথা শুনেছেন, আহমেদাবাদের কথা শুনেছেন, আওরঙ্গাবাদের কথা শুনেছেন, এই জায়গাগুলো কোথায়? এমনকি গুজরাট, মানে নরেন্দ্র মোদীর যে গুজরাট, এই যে শিবাজি, মানে তারা যত বড় কথা বলুক না কেন, ওখানে কিন্তু দীর্ঘদিন ধরে মুসলিম শাসন চলে আসছিল। তো এই জায়গাগুলো আবার যদি একত্রিত হয়ে যায়, এবং হওয়াটাই খুব স্বাভাবিক, ফলে এই প্রত্যেকটা ছিদ্র বন্ধ করার জন্য ভারত এবং আমেরিকা এবং পশ্চিমা শক্তি তাদের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান হলো মুসলমানদেরকে দমায় রাখতে হবে, জঙ্গিবাদকে দমিয়ে রাখতে হবে, আর জঙ্গিবাদ না থাকলেও সেখানে জঙ্গি নাটক তৈরি করতে হবে। এবং এটা কখনো আফগানিস্তান থেকে, কখনো পাকিস্তান থেকে, কখনো সিরিয়া থেকে, কখনো মালয়েশিয়া থেকে, যেভাবে দরকার তাদের এজেন্টদের মাধ্যমে তারা এই জিনিসগুলো করবেই। এখন বাংলাদেশে ধরেন এই সময়টিতে অতীতের যে কোনো সময়ের চাইতে তৌহিদি জনতা বলেন, আলেম বলেন, ওলামা বলেন, মাশায়েখ বলেন, হেফাজতি বলেন, তাবলিগি বলেন, সবাই বাংলাদেশের সে 1971 থেকে আজ পর্যন্ত আলেম ওলামাদের জন্য সবচেয়ে ভালো সময় যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি যতই খারাপ বলেন, যা কিছু বলেন, কিন্তু আলেম ওলামাদের কাছে তিনি তো চোখের মণি। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো নামাজ পড়েন না, অনেক কিছু করেন, বা তার বিরুদ্ধে তার প্রতিপক্ষরা নানা রকম যাকে বলা হয় অভিযোগ দায়ের করছে,
কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কথা সত্য, এই সময়টাতে গিয়ে আপনি মসজিদে গিয়ে দেখেন হুজুররা কি খুশি। আপনি বিভিন্ন যাকে বলা হয় মাদ্রাসাতে গিয়ে দেখেন, বিভিন্ন দরবার শরীফে গিয়ে দেখেন, এমনকি বিভিন্ন মাজারে অনেকগুলো জামাতের লোকজন অনেক মাজার ভেঙেছে, তারপরে গিয়ে দেখেন মাজারের লোকজন তুলনামূলকভাবে আওয়ামী লীগ জমানার চাইতে এখন ভালো আছে না মন্দ আছে। সেটা আপনি চরমোনাইতে যান কিংবা আট্রসিতে যান, গিয়ে দেখেন তো ফুলতলির দরবার শরীফে গিয়ে দেখেন তো কি অবস্থা আছে, এমনকি মাইজ ভান্ডারে সেখানে গিয়ে দেখেন যে তারা কেমন আছে। এই যে বাংলাদেশের যে ইসলামাইজেশনটা গত 10 মাসে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং যেভাবে তারা উদ্বেলিত হচ্ছে, এটাকে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করার জন্য একটার পর একটা চক্রান্ত চলছে এবং চলবে। আফগানিস্তানকে নিয়ে চক্রান্ত আগেও চলেছে, এখনো চলছে। আবার পাকিস্তানকে নিয়ে সেই যে চক্রান্ত, সে প্রথম থেকে ব্রিটিশ জমানা থেকে চলছে, সেই যখন ভারত ভাগ হবে তখন থেকে চলছে। তো যা হোক, এখন এই যে মালয়েশিয়াতে যে জঙ্গি ধরা পড়লো, তারা টাকা পাঠাচ্ছে, এখন তারা আইএস এর সাথে কিভাবে জড়িত হবে আমি এটা বুঝি না। এর কারণ হলো আইএস বা আল কায়দা, ইভেন তালেবান, এসব তো আমেরিকার তৈরি। আমেরিকা টাকা দিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে তৈরি করেছে। রাশিয়াকে পরাস্ত করার জন্য তালেবানদের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে অর্থ দেওয়া, মানে আজ ইউক্রেনকে যেভাবে আমেরিকা সহযোগিতা করছে, একই সহযোগিতা তারা কিন্তু তালেবানদেরকে করেছে। পুরো সেই যে নজিবুল্লাহর যে জমানাটাতে ছিল, যখন রাশিয়া এইটাকে ইনভাইট করেছিল, অধিকার করেছিল আফগানিস্তান, পুরো সময়টা আমেরিকা এখানে নট বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা করে মানে ব্যয় করেছে এবং তাদের অনেকগুলো যে সংগঠন তারা তৈরি করেছিল। সেই যাকে বলা হয় তালেবান, আল কায়দা থেকে শুরু করে অন্তত 20 থেকে 25টি শক্তিশালী সংগঠন তারা তৈরি করেছিল এবং তারা ডিভাইড অ্যান্ড পলিসি রুল সেখানে তারা করেছিল, যেন ওরা নিজেরা যুদ্ধ করে মরে, এবং ঘটনা তাই হয়েছে। যুদ্ধে প্রায় সবাই 20 থেকে 25টি আমেরিকান যারা গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়েছিল, এর মধ্যে পানশিরের যে টাইগার হিসেবে পরিচিত বা বাঘ হিসেবে পরিচিত মাসুদ, তিনিও কিন্তু মারা গেছেন আর কি। তো গুলবুদ্দিন হেকমতিয়ারের নাম শুনেছেন, তিনিও মারা গেছেন। তো এরকম সবাই শেষ হয়েছে এবং সর্বশেষ তাদের যে দুটো শক্তিশালী উইংস, একটা হলো তালেবান আর একটা হলো আল কায়দা, তারা টিকে গেছে। এখন তালেবান এবং আল কায়দা টিকে গেছে, কিন্তু তারা হামিদ কারজাইয়ের মতো আমেরিকার কথা শুনছিল না বা শোনা তাদের সম্ভব ছিল না। তখন আবার তাদেরকে মারার জন্য পারভেজ মোশাররফকে নির্দেশ দেওয়া হলো। পারভেজ মোশাররফ মানলেন না, নরেন্দ্র মোদী এগিয়ে এলেন। এই একটা নতুন ইতিহাস তৈরি হলো। এরপরে ঘটনা আমরা সবাই জানি মোরাললেস, যে সেখানে কি করে সেই মোল্লা ওমরকে মারা হলো, তালিবান সরকারকে উচ্ছেদ করা হলো, সেখানে যুদ্ধ হলো, কিন্তু তারপর আবার পালিয়ে গেল, আবার এখন পর্যন্ত সেই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে। তো এই যে পশ্চিমা রাষ্ট্রশক্তির যে ইসলাম ফোবিয়া, ইসলাম ভীতি, এর কারণ হলো ইসলাম সারা দুনিয়া অলমোস্ট 1000 বছর সারা দুনিয়া তারা শাসন করেছে অত্যন্ত দৃঢ়তার সাথে। তো সেই ভয় তাদেরকে এখনো তাড়া করছে। 200 বছর 300 বছর কন্টিনিউয়াসলি যাকে বলে ক্রুসেডের নামে তারা মধ্যপ্রাচ্য তছনছ করার চেষ্টা করছে, কিচ্ছু করতে পারেনি। আবার এখন দেখেন ইসরায়েলের মাধ্যমে তারা এত চেষ্টা করছে সেই প্রথম মহাযুদ্ধের পর থেকে, কিন্তু মুসলমানদের যে ঐক্য সেটা কিন্তু তারা নষ্ট করতে পারছে না। তো তাদের যে ভয়, যে মধ্যপ্রাচ্যে তারা মোটামুটি ফেল করেছে, একদম শতভাগ ফেল করেছে। তো সেখানে মুসলিম জাগরণ নতুন করে এসছে। এখন পাক ভারত উপমহাদেশে 3টি বৃহৎ শক্তি এই মুহূর্তে। সেই শক্তিটা হলো পাকিস্তান একটা শক্তি, আফগানিস্তানের একটা শক্তি, বাংলাদেশ একটা শক্তি অ্যাজ এ স্টেট হিসেবে। আর ভারতের বাংলাদেশের চেয়ে মুসলমানের সংখ্যা বেশি, অর্থাৎ প্রায় 30 কোটি মুসলমান ভারতে, কিন্তু সেটা বিচ্ছিন্ন। তো বাংলাদেশে যদি জামাতের মতো একটা শক্তিশালী দল বা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ এখানে রাষ্ট্র ক্ষমতা এসে যায়, তাহলে ভারতের যে 30 কোটি মুসলমান তাদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়ে যাবে এবং এটা ভারতের জন্য, আমেরিকার জন্য একটা বিরাট হুমকির স্বরূপ এবং ডলারের 12টা বেজে যাবে। তো কাজেই বাংলাদেশের উপর তাদের প্রথম টার্গেট, এবং সেই টার্গেট হিসেবে আগামীতে যারা ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন তাদের প্রতি যে কী ধরনের অপবাদ এবং কী ধরনের স্টিমুলেটর এবং কী ধরনের যে চক্রান্ত আসতে পারে, তারা সেটা যদি বুঝতে চান, কল্পনা করতে চান, দে শুড ভিজিট আফগানিস্তান। তাদের আফগানিস্তান ভ্রমণ করা উচিত এবং আফগানিস্তানে যারা এখন বিজয়ী যোদ্ধা আছে তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত। আদারওয়াইজ তারা বুঝবেন না। অথবা তাদের সিরিয়াতে গিয়ে পরাজিত যে শক্তিগুলো রয়েছে তাদের সাথে মানে বোঝা উচিত যে তারা কিভাবে প্রথমে আমেরিকার তাবেদার হয়েছে,
পরে ইসরায়েলের তাবেদার হয়েছে, পরে আবার ইসরায়েল এবং আমেরিকা তাদেরকে কিভাবে শেষ করে দিয়েছে, সেই সবক যদি আমরা না নেই, তাহলে আমাদের এই যে বাংলাদেশে যে ক্ষতি, মানে ঝড়, সুনামি, রাজনৈতিক সুনামি এগিয়ে আসছে, তার একটা ইঙ্গিত এই মালয়েশিয়া থেকে শুরু হলো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।